আমি আপন টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ আমাদের মাঝে এমন একজন ব্যক্তি উপস্থিত আছেন যিনি লিডারশিপ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবেন এবং দেশ বিদেশে যিনি লিডারশিপ নিয়ে কাজ করছেন। সেই ব্যক্তি হলেন আমাদের সম্মানিত ফজলুর রহমান। উনি আমাদের মাঝে আজকে এসেছেন কিভাবে একজন লিডারকে তৈরি করা যায়, একজন লিডার কিভাবে ওনার কাছ থেকে উৎসাহ উদ্দীপনা পেয়ে একজন বড় ধরনের লিডার হবে, এই নিয়ে ওনাকে আমরা বিভিন্ন কোশ্চেন করব এবং ওনার সাথে আমরা অনেক প্রশ্নের উত্তর আমরা ওনার কাছে পাব। তো ফজলুর রহমান, আমি আপনাকে প্রশ্ন করব পরে, কিন্তু আগে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? জি, থ্যাংক ইউ শাইনা ম্যাডাম। আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ধন্যবাদ। তো আপনাকে আমরা বলবো, আপনি আমাদেরকে জানাবেন কি যে আমাদের আসলে এই জীবনে লিডারশিপের কতটা প্রয়োজন এবং কিভাবে আমরা এগোতে পারি, এই ব্যাপারে আমাদের যদি বলেন আমরা আপনার কাছ থেকে সেটা জানবো এবং শিখবো। ধন্যবাদ আপন টিভিকে, ধন্যবাদ দর্শক শ্রোতাকে আজকে আপন টিভির পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ করার জন্য। খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আজকে আলোচনার টপিক। আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি হয়েছি যে লিডারশিপ নিয়ে আলোচনার আজকের এই সুন্দর একটি সন্ধ্যা আপনার সাথে পার করব। দর্শকদের জন্য অনেক তথ্যভিত্তিক আলোচনা থাকবে। বেসিক্যালি লিডারশিপটা কেন প্রয়োজন, কেনই বা শতাব্দীর এই যুগে এসে আমরা লিডারশিপকে নিয়ে এখন লোকালি গ্লোবালি আলোচনা করছি। আমি বেসিক্যালি লিডারশিপের উপর লিডিং নিয়ে কাজ করি। লিডারশিপ এম্পাওয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট ইউ। প্রতিটা মানুষের লিডারশিপের প্রয়োজন আছে, কেননা লিডারশিপকে আমি আমার দৃষ্টিতে একটু ভিন্নভাবে দেখি। লিডারশিপ ইজ ইয়োর বার্থ রাইট, এটা আপনার জন্মগত অধিকার। প্রতিটা মানুষের জীবন গঠনের জন্য, বাস্তব জীবনে প্রতিটা মানুষকে সফলতার জন্য, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, বিভিন্ন কর্পোরেট, নন কর্পোরেট, লোকালিটি, গ্লোবালি, সারা পৃথিবীর এই বিশ্বায়নে কিন্তু নেতৃত্বের অনেক প্রয়োজন। কেন জানেন? মানুষের মৌলিক চাহিদাগুলো যেরকম, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই বিষয়গুলো যেরকম প্রয়োজন, আমি মনে করি প্রতিটা মানুষকে আরেকটি মূল্যবান জিনিস, যার নাম হচ্ছে লিডারশিপ, মৌলিক অধিকার হিসেবে এটাকে নেওয়া উচিত। কারণ প্রতিটা সফলতার গর্ভের যদি কথা বলি, প্রতিটা সফল ব্যক্তির পিছনে ব্যাকগ্রাউন্ডে কোন জিনিসটা সবচেয়ে বেশি কাজ করেছে, আমি তার মধ্যে সবচেয়ে বেশি ফোকাস দিব লিডারশিপকে। নেতৃত্ব অত্যন্ত অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান হিসেবে কাজ করে। লিডারশিপ ছাড়া সফলতা পাওয়াটা খুবই কষ্টকর হয়। আমি আমার দৃষ্টিতে লিডারশিপ নিয়ে আমি সোসাইটি, বিভিন্ন জায়গায় মাঠ পর্যায়ে আমি কাজ করেছি, বিভিন্ন কর্পোরেট লেভেলে কাজ করেছি, দেশের বাইরে বড় বড় আন্তর্জাতিক স্টেজগুলোতে পারফরমেন্স করেছি। দেখতে পেরেছি যে আসলে লিডারশিপ থাকলে আপার স্টেজে যাওয়া যায়, আর লিডারশিপ যদি না থাকে তাহলে একটা মানুষের সফলতা অনেক গভীর পর্যন্ত যাওয়া যায়। দ্য ডেপথ অফ লিডারশিপ, যদি লিডারশিপের যদি গভীরতা থাকে, আপনি কি কেউ দামিয়ে রাখতে পারবে না। লিডারশিপ এটি একটি মজার জিনিস, যে এটা হচ্ছে এটা যে কোনো লেভেলে, যে কোনো স্তরের মানুষের ভিতরে আসতে পারে, তবে এটাকে কালচার করা প্রয়োজন। লিডারশিপকে আমি যদি একটা ছোট্ট একটা শব্দকে যদি এক্সপ্লেন করি, তাহলে আপনি অনেকগুলো তথ্য পেয়ে যাবেন। একটা লিডার, এই শব্দটার গঠনের পিছনে একটা লিডারকে LEADR, এল মানে হচ্ছে লয়াল। অবশ্যই একজন নেতাকে তার জাতির কাছে, তার কর্মীর কাছে, তার সমাজের কাছে, তার ফলোয়ারের কাছে অবশ্যই লয়াল হতে হবে, কারণ বিশ্বস্ততা অর্জন করতে হবে। আমি যদি তোমাদের নেতা হই আর তোমরা যদি আমাকে বিশ্বাস না করো, আমি তোমাদের কীভাবে নেতৃত্ব দেব? প্রতিটা জায়গায় মানুষকে লিডারশিপের সেই জায়গাটা তৈরি করার পূর্বে, লিডার হওয়ার আগে আপনাকে প্রথমে যে জিনিসটা প্রয়োজন, আপনাকে যে লয়াল হতে হবে, বিশ্বস্ততা অর্জন করতে হবে। আপনি আপনার সমাজের কাছে, আপনার পরিবারের কাছে, আপনি আপনার ফলোয়ারের কাছে, কর্মীর কাছে, রাষ্ট্রীয়ভাবে, লোকালি, গ্লোবালি, প্রতিটা জায়গায় আগে আপনাকে মানুষ বিশ্বাস করতে হবে, তবেই আপনি লিডার হতে হবে, তবেই আপনি লিডার হবেন। আর এই লিডার হওয়ার পূর্বে যে লিডারশিপটাকে ডেভেলপ করতে হবে, সেই জন্য আপনাকে এলতে লয়াল, ইতে অবশ্যই আপনাকে এডুকেটেড হতে হবে। ওই বিষয়ে সম্যক ধারণা, জ্ঞান আপনাকে অ্যাচিভ করতে হবে। যে কোনো কাজ করতে জানেন, সেই বিষয়ে যদি আপনি
তথ্যভিত্তিক যদি আপনার ভিতরে যদি ইনফরমেশন যদি নলেজটা যদি কাজ না করে, আপনি কীভাবে হাউ ইউ লিড দ্য সিস্টেম? আপনাকে কিন্তু এডুকেটেড হতে হবে, ওই বিষয় সম্পর্কে আপনাকে অনেক গভীরে জ্ঞান নিতে হবে টু লিড দ্য সিস্টেম। এবং অবশ্যই আপনাকে প্রতিনিয়ত এই এডুকেশন ছাড়াও আপনাকে প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকতে হবে। কেন জানেন? লিডাররা ঘুমিয়ে থাকে না, নেতারা যখন ঘুমিয়ে থাকে কর্মীরা তখন বেহুশ। আপনি একটা প্রজেক্টের, আপনি একটা ইন্ডাস্ট্রির, আপনি একটা গার্মেন্টসের, আপনি একটা পলিটিক্যাল যে কোনো জায়গায় যান না কেন, আপনি নেতা, আপনি তো লিড করবেন। তাহলে আপনি কিন্তু প্রতিনিয়ত পাঞ্চুয়াল থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। নেতারা যদি ঘুমিয়ে থাকে তাহলে তো কর্মীরা ফলোয়াররা ঘুমিয়ে থাকবে। তাহলে আপনার ভিতরে প্রতিনিয়ত অ্যাক্টিভনেসটা কাজ করতে হবে। দিতে ডিউটিফুল, চমৎকার একটি শব্দ। প্রতিটা নেতাকে দায়িত্বশীল হতে হবে, প্রতিটা নেতাকে রেসপন্সিবিলিটি নিতে হবে। আমরা যদি রেসপন্সিবিলিটি না নেই, আমরা কোনো জিনিসকে নেতৃত্ব দিতে পারবো না। অবশ্যই আমাদেরকে ডিউটিফুল হতে হবে, রেসপন্সিবিলিটি নিতে হবে, নিজের রেসপন্সিবিলিটি নিতে হবে, কাজের রেসপন্সিবিলিটি নিতে হবে। রেসপন্সিবিলিটি শব্দটা এর মধ্যে সফলতার অনেক কিছু লুকায় থাকে। আপনি আপনাকে অবশ্যই এনার্জেটিক হতে হবে। যে নেতারা তো নেতা, রাজকীয় নেতারা সবসময় এনার্জেটিক থাকে। আপনি লেজি হলে হবে না, আপনার ভিতরে এনার্জেটিক মুভমেন্ট থাকতে হবে। এবং আর এটাকে সবচেয়ে বেশি আমি মূল্যায়ন করি, রিয়েলিস্টিক, বাস্তবমুখী চিন্তা করতে হবে। আপনি যদি অবাস্তব চিন্তা করেন, অবাস্তব স্বপ্ন দেখেন, আপনি ইন্ডাস্ট্রিতে অথবা আপনার ফলোয়ারদেরকে সবসময় আপনি ড্রিমি হওয়া ভালো, যে স্বপ্নবাজ হওয়া ভালো, তবে বাস্তবমুখী স্বপ্ন দেখতে হবে। কারণ বাস্তবমুখী স্বপ্ন না দেখলে আপনি গন্তব্যে যেতে পারবেন না। অলওয়েজ সি এ ট্রু ড্রিম। আপনাকে ট্রু ড্রিম দেখতে হবে, সত্য স্বপ্ন যেটা অ্যাচিভেবল। কাল্পনিক স্বপ্ন দেখে আপনি আপনার জীবনের সঙ্গে ফান করতে পারবেন। তাহলে একটা নেতা হওয়ার জন্য লয়াল থেকে রিয়েলিস্টিক, এই যে একটা রোডম্যাপ, এই যে একটা জার্নি, এটাকে মেনটেন করতে হবে। আর এটি প্রয়োজন কোথায়? শুধুমাত্র আমরা লিডার বললে কি পলিটিক্যাল লিডার মনে করি? কখনই না। লিডার যে কোনো জায়গায় দাঁড়িয়ে যেতে পারে। আপনি আপনার ফ্যামিলির লিডার, আপনার সন্তান আপনাকে লিডার মানতে পারে, আপনার সন্তানের মেন্টর আপনি হতে পারেন। কেন? আপনার সন্তান আপনার আচরণ, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার অ্যাটিটিউড, আপনার দৃষ্টিভঙ্গি, আপনার বিহেভিয়ার, আপনার ম্যানার, আপনার চাল চলন, আচরণ, সমস্ত জিনিস আপনার থেকে শিখবে। আমি মনে করি কি, প্রাতিষ্ঠানিক যে শিক্ষাগুলো, এই শিক্ষা ব্যবস্থায় আর একটু পরিবর্তন আনা উচিত। কেননা জানেন, একটা ছেলে বা একটা মানুষ যখন ইউনিভার্সিটি থেকে যখন মাস্টার্স করে অথবা MBA করে বের হয়, তারপরও দেখে ছেলেগুলোর ভিতরে লিডারশিপের ক্রাইসিস থাকে, বডি ল্যাঙ্গুয়েজের ক্রাইসিস থাকে, ফেসের অ্যাপিয়ারেন্সের ক্রাইসিস থাকে, ড্রেস আপের অ্যাপিয়ারেন্স থাকে, শর্টেজ থাকে, বিভিন্ন ধরনের ক্রাইসিস থাকে, বা তার ভিতরে ম্যানার থাকে না, বা সে একটা ইন্টারভিউতে যায় কিন্তু তার ভিতরে আসলে কি অনেক কিছু জিনিস থাকে না, কিন্তু একটা বিশ্ববিদ্যালয় তাকে আদর্শ মানুষ হিসেবে বের করেছে। তাহলে আমার মনে হয় বিশ্ববিদ্যালয় নয়, শুধু স্কুল, কলেজ, মাদ্রাসা অথবা ইউনিভার্সিটি, হায়ার এডুকেশন, প্রত্যেকটা জায়গায় লিডারশিপ বলে একটা বড় মাপের একটা ম্যান্ডেটরি সাবজেক্ট করা উচিত। তাহলে আমাদের এই যে প্রোডাকশন হয়ে কোয়ালিটি লেভেলের যে স্টুডেন্টরা বের হচ্ছে পাশ করে, তাদেরকে আর এই লিডারশিপের জন্য আর আমার মনে হয় না বেগ পেতে হবে। কারণ প্রত্যেকটা অর্গানাইজেশন যখন ইন্টারভিউ নিতে যায়, তখন একটা ছেলে ইন্টারভিউ দিতে যায়, অনেক কিছুই তার ক্রাইসিস থাকে। হ্যাঁ, তার ভিতরে অনেক কিছু ক্রাইসিস। এখন হচ্ছে লিডারশিপটাকে বিল্ড করতে হবে কোথায় থেকে, ফান্ডামেন্টাল পয়েন্টটা কোথায়। লিডারশিপটা প্রথম তৈরি করতে হবে প্রাতিষ্ঠানিক শিক্ষার আগে। পারিবারিক শিক্ষাটা অনেক বেশি ভূমিকা পালন করে লিডারশিপের জন্য। প্রাতিষ্ঠানিক শিক্ষাটা তাকে সার্বিক বিষয় জ্ঞান দিবে, কিন্তু আচরণগতভাবে আদব অথবা অনেক বিষয় থাকে না, হ্যাঁ, সেই জিনিসগুলোর ক্ষেত্রে আমি অবশ্যই মনে করি বাবা মা, ভাই বোন, পরিবার, আত্মীয় স্বজন, এই সমস্ত জিনিসগুলো একটা শিশুকে প্রোগ্রামিং করতে অনেক বেশি যে তাকে সহযোগিতা করে। কেন মানুষ একটা মানুষ তার সন্তানকে ভালো স্কুলে পড়ায়, ভালো এনভায়রনমেন্টে দেয়? কারণ সে সেখান থেকে একজন সুশিক্ষিত, স্বশিক্ষিত, মূল্যবোধ তৈরি হয়ে সে সমাজের একজন আদর্শ নাগরিক হিসেবে তৈরি হবে। তাহলে তার ওই পারিপার্শ্বিকতা তাকে তো এনভায়রনমেন্টে মোটিভেট করে টু বি এ লিডার। তাহলে হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি, একাডেমিক শিক্ষার পাশাপাশি আমি মনে করি মূল জায়গাটা হচ্ছে পারিবারিকভাবে যে শিক্ষাটা, এটি একটি শিশুকে লিডার তৈরি হতে অনেক বেশি সহযোগিতা দান করে। এবং আমি আরও মনে করি যে লিডারশিপকে কেয়ার করা উচিত। লিডারশিপ এটা একটা গাছের মতো,
বীজ থেকে যেরকম একটি গাছ হয়, গাছ থেকে বড় হয়, ফুল ধরে, ফল ধরে, লিডারশিপটাকে না যত্ন নিতে হয়, নার্সিং নার্সিং করতে হয়। লিডার নেভার বর্ন, ইট মেড বাই itself, by himself, or by family, or by environment, community, society, so many way leadership তৈরি, বাট লিডারশিপ তো বর্ন করে না, বাট জেনেটিক্যালি এটা তৈরি হতে পারে। বাট আমি মনে করি এটাকে কালচার করতে হয়, এটাকে প্যাটার্নাস করতে হয়, এটাকে কেয়ার নিতে হয়, এটাকে শার্পিং করতে হয়, এটাকে শেপিং করতে হয়, এটাকে বিল্ড করতে হয়, ইনফরমেটিভভাবে অনেক কিছু দিয়ে তাকে তৈরি করতে হয়। লিডারশিপটা হঠাৎ করে তো বাজার থেকে কেনা যায় না, এটা অনেকভাবে তৈরি হতে 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 এটা একটা সময় যে সে লিডার হয়, তাকে পরিবেশ তৈরি করে দিতে হবে। দেখেন আপনি একটা জিনিস, যে বিভিন্ন এনভায়রনমেন্টে বিভিন্ন ধরনের লিডাররা বের হয়ে আসে, তবে এক্সেপশনাল সামটাইম ইজ নট এক্সেপশনাল। এক্সেপশনাল এটা এক্সাম্পল দিতে পারি না আমরা, এক্সেপশনাল কখনো, যেমন অনেক সময় দেখা যায় অনেক গ্রামের থেকে, অনেক ভিতরে গহীন জায়গা থেকে অনেক লিডার হবে, এরা জেনেটিক্যালি অথবা এরা গড গিফটেড স্পিরিচুয়ালি কিছু বা গড গিফটেড কিছু জিনিস থাকে, বা সে নিজেও কিন্তু একটু সাধনা, প্রত্যেকটা মানুষ তার নিজের গভীরে কোনো না কোনো জায়গায় সাধনা থেকে সে লিডার হয়ে বের হয়ে আসে। তবে লিডারশিপ ইজ আ ভেরি এক্সপেন্সিভ জিনিস। এটা তৈরি হওয়া যায়, সেলফ হওয়া যায়, অথবা কর্পোরেটভাবে অথবা একাডেমিকভাবে বিভিন্নভাবে এটাকে তৈরি করা যায়, বাট এটাকে ডেভেলপ করতে হয়। এই জন্য আমি লিড নিয়ে কাজ করি, মানে লিডারশিপ এম্পাওয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট প্রত্যেকটা মানুষের জন্য লিডারশিপকে আমি মনে করি বাস্তব জীবনে এটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। একটি দেশ পরিবর্তন হয়ে যেতে পারে, সামান্য কয়েকজন নেতার কারণে একটি দেশ পরিবর্তন হয়ে যেতে পারে, একটা বিশ্বে নতুন ধরনের রেভলিউশন হতে পারে। সো নেতৃত্বকে প্রমোট করতে হবে। আমি মাঝে মাঝে বলি যে লিডারশিপ ভ্যালুটাকে আমি মনে করি ইটস এ প্রোডাক্ট। আজকে বর্তমান বিশ্বের লিডারশিপ, লিডার এটা একটা প্রোডাক্ট, এটা নিজেই একটা ব্র্যান্ড, এটা নিজেই একটা প্রোডাক্ট। আপনার ভিতরে যদি লিডারশিপ চলে আসে, অটোমেটিক আপনি আপনার ফ্যামিলি, আপনার কিডসদের, চিলড্রেনদের, হাজব্যান্ড ওয়াইফ, মানে এদেরকে ডেভেলপ করতে পারবেন। তাহলে লিডারশিপটা প্রয়োজন ছিল। একজন বাবা কিভাবে তার সন্তানের সাথে কথা বলবে, একজন সন্তান তার বাবার সাথে কিভাবে কথা বলবে, অথবা একজন হাজব্যান্ড তার ওয়াইফের সাথে কিভাবে কথা বলবে, একজন হাজব্যান্ড তার ওয়াইফের সাথে যেভাবে কথা বলে, একজন মা তার সন্তানভাবে কিভাবে কথা বলবে, অথবা একজন ওয়াইফ তার শাশুড়ির সাথে কি, এই যে পিকচারটা, এখানে কিন্তু লিডারশিপের প্রয়োজন ছিল। কিছু কিছু সময় আমি অন্যভাবে উপস্থাপন করি, যেমন একজন হাজব্যান্ড এবং একজন ওয়াইফ সবসময় ঝগড়া করে, কেন জানেন? তাদের ভিতরে কম্প্রোমাইজের ডেপটা কমে যায়, তাদের ভিতরে স্যাক্রিফাইসের লেভেলটা নেমে যায়, এবং দুজনই মনে করে যে তারা দুজনই রাইট। যদি লিডারশিপ থাকতো, এই জায়গায় গভীর একটা পয়েন্টে যদি শ্যুট করা যায়, সেটি হচ্ছে কি, যদি ওয়াইফ বলতো যে হয়তো আমারও ভুল হতে পারে। আমরা না সবাই একটা নতুন মানসিকতায় তৈরি হচ্ছি, আই এম অলওয়েজ রাইট। হাজব্যান্ড বলে আই এম রাইট, ওয়াইফ বলে আই এম রাইট, বাট আসলে কে রাইট? কেউ না কেউ তো ভুল। এই জায়গাগুলোতে আমাদেরকে সবসময় সফট ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, যেমন আই মে বি রাইট, আই মে বি রং। হাজব্যান্ড বলবে আই মে বি রং। এটা না কম্প্রোমাইজের লেয়ারগুলোকে বা প্লেটগুলোকে অনেক কাছে নিয়ে আসে। যখন ওয়াইফ বলে আই মে বি রাইট অর আই মে বি মানে হচ্ছে আই এম নট শিওর দ্যাট আই এম রাইট। মেবি শব্দগুলো অনেক ক্লোজ করে এবং মানুষকে কম্প্রোমাইজের জায়গাটায় নিয়ে আসে। একটা সময় পরে যদি ভুল করে হাজব্যান্ড বলে ফেলো সরি আমি মনে হয় ভুল, কিন্তু হাজব্যান্ড ভুল করেনি, ভুল কিন্তু ওয়াইফ করেছে। তারপরও সে নিজের থেকে স্যালেন্ডার করে তার মাথার রক্তকে নামানোর জন্য, কম্প্রোমাইজের জন্য আহ্বান জানানো। তখন সে যখন স্যাক্রিফাইস করলো এবং বললো মেবি আই এম রং, সরি, তখন ওয়াইফ যখন সে তার ভিতরে অনুশোচনা বোধ তৈরি হয়, নীরব জায়গায় যায়, তখন ওয়াইফ চিন্তা করে দেখে না আমি তো ভুল করেছিলাম। তখন হয়তো বা রাতে তার সাথে একটা ভালোবাসার মোমেন্টে বলে হ্যাঁ আমি ভুল করেছিলাম। এই যে লিডারশিপ থাকলে যে কম্প্রোমাইজ লেভেলটা তৈরি হয়, স্যাক্রিফাইস লেভেলটা তৈরি হয়, কোথায় আপনি লিডারশিপের এই অবকাঠামো বা লিডারশিপের এই ভ্যালুটাকে আপনি ছোটো করে দেবেন? একজন সন্তানের সাথে বাবা কতটা সফট ল্যাঙ্গুয়েজে কথা বলবে, একজন সন্তান বাবার চোখের গর্জনে বুঝে যাবে বাবা আসছে, আমি ভুল করেছি। আপনি দেখবেন খাটের নিচে চলে যাবে সন্তান আপনাকে, আপনি চোখের গর্জনে হাত কেন তুলবেন, লাঠি কেন দেখাবেন? চোখের গর্জনে আপনি বুঝে যাবে বাবা রাগ করেছে। আবার আপনার সোহাগের সন্তান তো আপনাকে জড়িয়ে ধরে পাপিয়ে দেবে। প্রত্যেকটা জায়গায় লিডারশিপটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এখন আমরা আসলে লিডারশিপটাকে মূল্যায়ন করি কীভাবে জানি না, তবে যারা মূল্যায়ন করে, যারা এটাকে ফলো করে, আমি মনে করি সেই পরিবার,
সেই পরিবারের মানুষগুলো সমাজে সুন্দর জায়গায় আজকে পজিশন নিয়ে আজকে সমাজে অনেক সুন্দর জায়গায় সম্মানিত পজিশন নিয়ে লিভিং উইথ অনার এবং আদব। অনেক পরিবারে গেলে দেখবেন এক ফ্যামিলি থেকে আর এক ফ্যামিলি, বলে আপনার বাচ্চাগুলোকে অনেক অনেক ভদ্র, অনেক আদব, অনেক সুন্দর, কারণ তাকে লিডারশিপের জায়গাটা তৈরি করেছে। দেখেন, লিডারশিপ শুধুমাত্র যে সুটেড বুটেড হয়ে নিলাম, ভালো কাপড় ভালো গাড়ি, এটা বলা যাবে না। লিডারশিপ অনেক সূক্ষ্ম লেভেলে জায়গায় কিন্তু অবজারভেশন করা যায়। আপনি আপনার বন্ধুর বাড়িতে গেলেন, সেখানে যেয়ে যদি আপনার বন্ধুর বাথরুমটাকে, টয়লেটটাকে দেখেন, কত টিপটপ, দেখলে খুব ভালো লাগে। বাথরুমে এতটা সুন্দর গোছানো, কিচেনটা এত সুন্দর, এটাও কিন্তু তার পারিবারিক লিডারশিপকে, তার ফ্যামিলির স্ট্যাটাসকে, কিন্তু তার হয়তো অনেক দামি জিনিস নেই, কিন্তু যতটুকু আছে ততটুকুর মধ্যে কিন্তু তার ভিতর পার্সোনালিটিসটাকে কিন্তু ফোকাস করে। তার প্লেটে যখন খেতে যাচ্ছেন, বা তার অনেক দামি জিনিস নেই, আমি বোঝাতে চাই, কিন্তু যতটুকু আছে এতটা পরিচ্ছন্ন, এতটা গোছানো, সেটা কিন্তু তার ভ্যালুসকে স্ট্যান্ড করা, তার পার্সোনালিটিকে, তার ব্যক্তিত্বকে তৈরি করে। যার জন্য আমি ব্যাকগ্রাউন্ডে একটা শব্দ ইউজ করি যে এভরি হিউম্যান পার্সোনালিটি ইজ মেড বাই দ্য লিডারশিপ। ব্যক্তিত্ব তৈরি করার পিছনে যে জিনিসটা কাজ করে সেটি হচ্ছে নেতৃত্ব। যখন ব্যক্তিত্বটা তৈরি করতে চাচ্ছেন, নেতৃত্বটা জায়গায় তৈরি করতে হবে। অর্থাৎ লিডারশিপ ছাড়া আপনি এক কদম চলতে পারেন, হয়তো বা আপনি অজান্তে আপনি অনেক ভালো কাজ করে ফেলছেন, এটা কিন্তু আপনাকে ক্রেডিট দেবো আমি, আপনার লিডারশিপকে ক্রেডিট দেবো। এবং ব্যক্তিত্ব প্রতিটা মানুষের পার্সোনালিটিকে তৈরি করার জন্য, ম্যাজেস্টিক পার্সোনালিটি, মহিমান্বিত ব্যক্তিত্ব তৈরি করার জন্য মূল গর্বে যেটি কাজ করে সেটি হচ্ছে নেতৃত্ব। এটি সামাজিকভাবে, পারিবারিকভাবে, কর্পোরেট, নন কর্পোরেট, সোশ্যালি, লোকালি, গ্লোবালি, এভরিহোয়ার ইউ নিড দিস ওয়ান থিং। এটিকে যদি আমরা স্টাবলিশ করতে পারি, কালচার করতে পারি, এটি আমরা যদি একাডেমিক লেভেলে ঢোকাতে পারি, এটা আমরা পারিপার্শ্বিক সমস্ত জায়গায়, পরিবার থেকে, সমাজ থেকে, রাষ্ট্রীয় পর্যায়ে যদি এটাকে আমরা ক্যাপিটালাইজ করতে পারি, এটাকে যদি আমরা প্রোডাক্ট হিসেবে লঞ্চ করতে পারি, তাহলে আমার পরিবার, আপনার পরিবার, সবার পরিবার মিলে দেশে একটি সুশিক্ষিত সমাজ, স্বশিক্ষিত সমাজ, একটা লিডারশিপ লিডিং সোসাইটি, একটা এম্পাওয়ার নেশন তৈরি করা যেতে পারে। লিডার থাকলে সেখানে যে কোনো ধরনের একটা ক্রাইসিস বা ডিফিকাল্টিস আসলে আমার মনে হয় সেখানে সেটা সলভ করা যায়। এবং মজার একটা ইনফরমেশন দেবো আপনাকে, যে লিডাররা কী দেখে, যারা পজিটিভ মাইন্ড, যারা প্রোঅ্যাক্টিভ মাইন্ড, তারা যারা রিয়েল লিডার, যাদের ভিতরে রিয়েল লিডারশিপটা আছে, তারা অল টাইম, মানে এভরি গুড লিডার দে ক্যান ফাইন্ডিং দ্য অপরচুনিটি ইন এভরি ক্রাইসিস অ্যান্ড ইন দ্য ডিফিকাল্টিস। গুড লিডারশিপ অলওয়েজ একটা ক্রাইসিসের ভিতরে, একটা ডিফিকাল্টিসের ভিতরে কিন্তু তার অপরচুনিটিকে খুঁজে নেয়। আর চ্যালেঞ্জ তো থাকবেই, ডিফিকাল্টিস থাকবে, প্রবলেম থাকবে। প্রবলেম ইজ এ পার্ট অফ লাইফ। প্রতিটা মানব জীবনের আপ অ্যান্ড ডাউন ওয়েভ থাকবে, কিন্তু লিডারশিপ থাকলে সেটাকে কিন্তু সলভ করে এখান থেকে উইন করে কিন্তু বের হওয়া যায়। অর্থাৎ এভরি গুড লিডার দে ক্যান ফাইন্ডিং দ্য অপরচুনিটি ইন এভরি ক্রাইসিস অ্যান্ড ইন এভরি সিঙ্গেল ডিফিকাল্টিস। বাট দ্য নেগেটিভ মাইন্ড পিপল, বা যারা লিডার না, যারা সমাজের জন্য ক্ষতিকর, তারা প্রতিটা ভালো কাজের ভিতরে দে ক্যান ফাইন্ড আউট দ্য ক্রাইসিস অ্যান্ড ডিফিকাল্টিস ইন এভরি অপরচুনিটি। তারা প্রতিটা ভালো কাজের ভিতরে নেগেটিভিটি খোঁজে, প্রতিটা ভালো কাজের ভিতরে তারা খারাপ খোঁজে, ক্রাইসিস খোঁজে, ট্রাভেল খোঁজে, প্রবলেম খোঁজে, ডিফিকাল্টিস খোঁজে। তারা একটা সুন্দর জিনিসকে বিষিয়ে তোলে এবং তারা প্রতিনিয়ত মানুষকে বিপথে মোটিভেট করে। গুড লিডাররা সবসময় একটা অপরচুনিটিকে, বা একটা গুড পিপলকে, বা একটা মানুষের সম্ভাবনাময় লিডারশিপকে তারা সবসময় অ্যাপ্রিসিয়েট করে। এটি গুড লিডারশিপের আচরণ হচ্ছে। একটা মানুষ ভালো কাজ করছে, একটা এন্টারপ্রেনার তৈরি হচ্ছে, উদ্যোক্তা তৈরি হচ্ছে, বা একটা মানুষ ভালো কাজ করছে, সাহস পাচ্ছে না, আমার মনে হয় তাকে মোটিভেট করা উচিত। আর এই মোটিভেটটা কিন্তু আপনি নেগেটিভ পিপল থেকে পাবেন না, সেলফিশ পিপল থেকে পাবেন না। এটার জন্য একজন পজিটিভ, প্রোঅ্যাক্টিভ, একটা ড্রিমি পিপল, স্বপ্নবাজ লোক, অথবা সমাজের জন্য কাজ করে, এই সবগুলো গুণ না একটা লিডারের ভিতরে থাকে। লিডার অলওয়েজ ট্রাই টু মোটিভেট দ্য আদার পিপল, দে ট্রাই টু ইনফ্লুয়েন্স দ্য আদার পিপল। তারা নিজেকে না বিলিয়ে দিতে চায়। কি বিলিয়ে দিতে চায়? লিডারশিপের ভ্যালুটাকে বিলিয়ে দিতে চায়, যে আমি আমার সমাজের জন্য কিছু মানুষকে যদি আব্দুল লক্ষ মাদেত করেন, আপনি দুজন ব্যক্তিকে, আপনাকে আমি একটা ভালো কাজ করলাম, আপনি যদি আমি থ্যাংক ইউ দিই, আপনি না বলে বলবেন আব্দুল লক্ষ মাদেত। আপনি যদি দুজন ব্যক্তিকে লিডারশিপের ট্রান্সফরমেশন দেন, সে 2 থেকে 4 হবে, 4 থেকে 8 হবে, এটা একটা জিওমেট্রিক পেনিট্রেশন হবে। আমি মাঝে মাঝে লিডারশিপ অন্যভাবে দেখি। বেসিক্যালি জিনিসটা হচ্ছে কি, লিডারশিপ ইটস এ ভ্যালুস। এই ভ্যালুসটা আসলে আমাদের
সমাজের প্রতিটা জায়গায় ছড়িয়ে দেওয়া উচিত। গুড লিডাররা সমাজ পরিবর্তনের জন্য ভূমিকা রাখে। দেখেন, আমরা অনেক সময় দেখি আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমরা আমাদের দেশের কথা বলি, কিন্তু দেখেন কখনো আপনি সামান্য একটি কলা খেয়ে শোকাটা ফেলে দিচ্ছেন, অথবা একটি খাবার খেয়ে খাবারটা ফেলে দিচ্ছেন, কাগজ ফেলে দিচ্ছেন, থুতু ফেলে দিচ্ছেন। আপনি যখন পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরবেন দেখবেন থুতু ফেলানোর জন্য বা টিস্যু বিভিন্ন জায়গায় ছড়িয়ে বিছিয়ে ফেলানোর কারণে আপনাকে কিন্তু পানিশমেন্ট হয়ে যায়, পেনাল্টি করে সেখানে। কিন্তু বাইরের দেশে গেলে আমরা কতটা ভদ্র হয়ে যাই, বাইরের দেশে গেলে আমরা কতটা আইন মানি। সামান্য আমাদের ক্যান্টনমেন্ট দিয়ে যদি যান, গাড়ি কখন রেড সিগন্যাল কখন গ্রিন সিগন্যাল আমরা মানছি। দেখেন, সমাজের পরিবর্তনটা কখনো রাষ্ট্র থেকে কখনো এককভাবে এটা কখনো পরিবর্তন সম্ভব না। রাষ্ট্র শুধু আইনের অবকাঠামো শাসনের ব্যবস্থা করবে, কিন্তু এই জিনিসটা আমার দেশকে আমাকে ভালোবেসে, আমাদেরকে এই দেশকে ভালোবেসে, মানুষগুলোকে ভালোবেসে, সমাজকে ভালোবেসে আমরা যদি জায়গায় যদি নিজেরা দাঁড়িয়ে যাই, পরিবর্তনের চেষ্টা করি, তাহলে সামগ্রিকভাবে একটি দেশ পরিবর্তন হয়ে যায়। আমরা যেখানে সেখানে ময়লা, থুতু অথবা কলার শোকা না ফেলে আমি যদি সেখান থেকে তুলে যদি ডাস্টবিনে ফেলে দিই, এই যে পরিবর্তনের রোডম্যাপটা তো আপনাকে তৈরি করতে হবে, আমাকে তৈরি করতে হবে, আমাদের তৈরি করতে হবে। পরিবর্তনের গল্পটা আমাদের থেকে আসতে হবে, তখন আমাদের সমাজ পরিবর্তন হবে, রাষ্ট্র পরিবর্তন হবে, আমরা উন্নত জাতি হিসেবে নিজেদেরকে প্রশংসনীয় জায়গায় আমরা নিতে পারবো। বেসিক্যালি জিনিস হচ্ছে কি, লিডারশিপটা প্রয়োজন। এটা এই মুহূর্তে শতাব্দীর শ্রেষ্ঠ সময়। এখন আমরা শিক্ষাগত দিক থেকে আমরা অনেক উন্নত, আমরা টেকনোলজির দিক থেকে আরও অনেক ডেভেলপ করেছি। বাংলাদেশে কোটি কোটি মানুষ আজকে অনলাইনে এক্সপার্ট, গ্লোবাল রেভিনিউ আসছে। আমরা আইটিতে অনেক এক্সপার্ট, অর্থনীতিতে আমরা অনেক সলভেন্ট, আমাদের এডিবি জিডিবি অনেক জায়গায় আমরা ডেভেলপ। কিন্তু আসলে আমাদের অনেক জায়গায় ডেভেলপ, শিক্ষাগতভাবে আমরা অনেক ডেভেলপ। কিন্তু আমি মনে করি দীর্ঘদিনের আমার অবজারভেশন, 20 ইয়ার্স আগে অবজারভেশন, লোকালি টু গ্লোবালি, আমাদের না নেতৃত্বের জায়গাটা আরও বেশি শক্তিশালী করতে হবে। প্রাতিষ্ঠানিকভাবে এখানে বেশি ফোকাস দেওয়া উচিত, রাষ্ট্রীয়ভাবে এখানে বাজেট ঘোষণা করা উচিত। বিভিন্ন একাডেমিক শিক্ষার সাথে সাথে আমাদের বিভিন্ন ইনস্টিটিউশনাল অথবা বিভিন্ন জায়গা থেকে আমাদের এই বিভিন্ন ট্রেনিং, সেমিনার, সিম্পোজিয়াম, বুট ক্যাম্প, অথবা এখন অনেক কর্পোরেট ইনস্টিটিউটগুলো, ব্যাঙ্কগুলো, লিজিং ফার্ম অথবা কর্পোরেট অর্গানাইজেশনগুলো সেলস আর মার্কেটিং আর লিডারশিপের উপরে তারা অনেক বেশি জোর দিচ্ছে। এটাকে আরও বেশি ত্বরান্বিত করার জন্য, এটাকে আরও বেশি এক্সপান্ড করার জন্য, এটা আরও বেশি কেয়ার নেওয়া উচিত। বাংলাদেশে অসংখ্য এন্টারপ্রেনাররা, অসংখ্য স্পিকার, ট্রেনাররা এখন ফিজিক্যালি অনলাইনে কাজ করছে, অ্যাপ্রিসিয়েট করা উচিত। প্রতিটা জায়গায় না পজিটিভ নেগেটিভ থাকবেই। মানে পারফেকশন বলে কিছু নেই, পারফেক্ট বলে পৃথিবীতে অ্যাবসোলিউট বলে কিছু নেই। সমাজে যারা কাজ করছে সমাজ পরিবর্তনের জন্য, যারা ভলেন্টিয়ারি কাজ করছে লিডারশিপের উপরে, এন্টারপ্রেনারশিপের উপরে কাজ করছে, সেই জায়গাগুলোকে ধাক্কা দেওয়ার দরকার নেই। সেই জায়গায় একজন ভালো ভালো স্পিকাররা কথা বলছে, সেখানে আপনি ধাক্কা দিচ্ছেন, তাকে বলতে দেন। তার একটি কথায় যদি একটি মানুষের জীবন পরিবর্তন হয়, তাকে যদি মেন্টর ভাবে, সমস্যা নেই। অর্থাৎ লিডারশিপের জায়গাটা যে লেভেল থেকে হোক, আমরা যদি প্রমোট করতে পারি সার্বিক দৃষ্টিতে। আপনি একটি গ্লাসের পানিতে যদি মলিকুল অণুকে নিয়ে যদি বিশ্লেষণ করে, তাহলে ওই একটি অণুর সাথে আরেকটা অণুর ধাক্কা থাকে, যদি সার্বিকভাবে গ্লাসটা চিন্তা করে, তাহলে পুরোটা গ্লাস মিলে কিন্তু পানি। আপনি হয়তো ব্যক্তিভাবে এই স্পিকার ভালো না, ওই স্পিকার ভালো না, ওই ট্রেনার ভালো না লাগতে পারে, কিন্তু সার্বিকভাবে তার কন্ট্রিবিউশনটা জাতির জন্য, এদেশের মানুষের জন্য। হয়তো আপনার কাছে তাকে ভালো না লাগতে পারে, কিন্তু সমাজের প্রান্তের একেবারে গ্রামের একটি অনেক নিচে, অনেক গভীরের একটি ছেলে হয়তো সুলাইমান শকুনকে ভালো লাগে, ডন সামিদনকে ভালো লাগে, XYZকে ভালো লাগে। এই ভালো লাগে যদি তার জীবনকে পরিবর্তন করে, এই পরিবর্তন করতে যে সে যদি একজন সমাজের যদি এন্টারপ্রেনার হতে পারে, সে উদ্যোক্তা হতে যদি দেশের যদি অর্থনীতি থেকে ভূমিকা পালন করতে পারে, অথবা সে বেকারত্ব থেকে দেশকে যদি বেকারত্ব এই অভিশাপ থেকে মুক্তির জন্য কন্ট্রিবিউশন করতে পারে, খারাপ কথা। যার জন্য আমি মনে করি নেতৃত্বকে প্রমোট করতে হবে, ইজ দ্য বেস্ট প্রোডাক্ট। ওয়ার্ল্ডের এখন লেটেস্ট ভার্সনের নাম হচ্ছে লিডারশিপ। এই ক্রাইসিস থেকে আমাদের উঠতে হবে এবং এটাকে ডেভেলপ করতে হবে, এম্পাওয়ার করতে হবে। জাতি পাবে নতুন এক স্বপ্ন, যেখানে নেতৃত্বের স্বপ্ন পাবে জাতি অনেক দূর যেতে পারবে বলে আমি বিশ্বাস করি। একটা জাতিকে স্বপ্নবাজ বানাতে হলে, একটা জাতির মিশনকে সেট করতে গেলে, একটা জাতির ক্লিয়ার ভিশনকে আসতে গেলে, একটা জাতির যদি ড্রিমি হতে চায়, তাহলে জাতির যে অঙ্গগুলো বা জাতির যে উইংগুলো, যেগুলো আমরা এই সমাজ,
এই জায়গাগুলোকে যে নেতৃত্ব জায়গা শক্তিশালী করে তুলতে হবে, তাহলে আমরা একটি টার্গেটে, আমরা একটা রোড ম্যাপের টার্গেটে, একটা গোলে আমরা শ্যুট করতে পারবো। তখন হয়তো বা আমরা 20 বছর, 30 বছর, 40 বছর পর এই জাতি, মালয়েশিয়া বেশি দিন না, সিঙ্গাপুর বেশি দিন নাই, এই ফিলিপিন, ইন্দোনেশিয়া, শুধু এশিয়াটাকে চিন্তা করি, আমাদের যে ট্যালেন্ট, আমাদের যে মেধা, আমাদের যে শ্রম, আমাদের যে এই ম্যান পাওয়ার, মানব সম্পদের প্রতি, এটাকে সঠিকভাবে যদি আমরা ক্যাপিটালাইজ করতে পারি, এটাকে যদি আমরা ইউজ করতে পারি, একটা রেভলিউশন হবে। বাঙালি জাতির গর্বের ইতিহাস আছে, এই জাতির পিছনে ব্যাকগ্রাউন্ড অনেক শক্তিশালী। আমাদের প্রতিটা মানুষকে শ্রদ্ধাশীল হতে হবে, প্রতিটা মানুষের শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। আমরা সবাই মিলে টুগেদার এম্পাওয়ার আওয়ার নেশন, আমরা সবাই মিলে এই দেশকে ভালোবেসে আমাদেরকে সামনে আগিয়ে নিতে হবে। তবেই মনে করি আমরা অনেক দূর যেতে পারবো, জাতির জন্য কন্ট্রিবিউশন রাখতে পারবো। আমি সমাজের জন্য কি করতে পেরেছি, সেটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আমি যদিও বলা ঠিক না, তারপর আমি বলছি আমার শ্রদ্ধেয় প্রাণপ্রিয় দর্শক শ্রোতাদের, আপন টিভিতে যারা আমাকে দেখছেন, আমি ইউনিভার্সিটি থেকে, চিটাগং ইউনিভার্সিটি ফিজিক্সে মাস্টার্স করেছি। আমি 8 টাকার ডাইনিংয়ের খাবার খেয়েছি। আমি এই দেশের মানুষের ট্যাক্সের টাকা সরকারি গভর্নমেন্ট ইউনিভার্সিটি পড়ালেখা করেছি। আই হ্যাভ সাম রেসপন্সিবিলিটি ফর দ্য পিপল অফ বাংলাদেশ। আমার কিছু দায়িত্ব আছে, আমি আমার জায়গা থেকে দায়িত্বটুকু পালন করি। আমি 8 টাকার ডাইনিংয়ের খাবার খেয়েছি, ফুল ফ্রি স্টুডেন্টশিপ নিয়েছি। আমার প্রতি সরকারের, এদেশের মানুষের অসংখ্য কন্ট্রিবিউশন আছে আমাকে তৈরি করার জন্য। এরকম অসংখ্য মানুষকে কন্ট্রিবিউশন করার জন্য এদেশের মানুষের ট্যাক্সের টাকায় অনেকে লেখাপড়া করে, অনেকে ডেভেলপ করে। দেশের জন্য কিছু করতে হবে। উই হ্যাভ সোশ্যাল রেসপন্সিবিলিটি, দেশের জন্য কন্ট্রিবিউশন করতে হবে। আমার কথাগুলো হয়তো বা অনেকে ভালো নাও লাগতে পারে, তবে আমি এতটুকু বলি, সবাই যদি স্ব জায়গা থেকে দায়িত্বশীল হই, সমাজ পরিবর্তন হবে, দেশ পরিবর্তন হবে। আপনি আপনার জায়গা থেকে দায়িত্ব পালন করুন, অন্যের দায়িত্ব নেওয়ার দরকার নেই, অন্যকে দায়িত্ব দেওয়ার দরকার নেই। আমি আমার জায়গা থেকে দায়িত্ব পালন করি, আমরা আমাদের জায়গা থেকে দায়িত্ব পালন করি। বাংলাদেশ পৃথিবীর বিশ্ব দরবারে একটি উন্নতির শিখরে, শীর্ষে, রেভলিউশনারি কান্ট্রি হিসেবে আমরা প্রতিষ্ঠিত হব। যখন খারাপ লাগে, আমরা যখন বিভিন্ন দেশ ভ্রমণ করি, এয়ারপোর্টে যখন পাসপোর্ট থ্রো করি, তখন আমাদেরকে অনেক নাজেহাল হতে হয় বা একটু নিম্ন দৃষ্টিতে দেখি। আমরা আমাদের অর্থনীতিকে, রাজনীতিকে, সামাজিকভাবে, আমরা আমার ইকোনমিককে, আমরা যদি টেকনোলজিকে আরও ডেভেলপ করতে পারি, বাংলাদেশের পাসপোর্ট হয়তো সিঙ্গাপুরের মতো এক্সপেন্সিভ পাসপোর্ট হওয়া সম্ভব। এখন বিভিন্ন দেশে আমাদেরকে নতুনভাবে মূল্যায়ন করছে। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমরা লিডিং ক্যাপাসিটিতে, অথবা আমরা ইকোনমিকে লিডিং ক্যাপাসিটি, অথবা আমরা আইটিতে অনেক ডেভেলপ করেছি। হ্যাঁ, এদেশে অসংখ্য লিডারশিপ গ্লোবালি এক্সপোর্ট হচ্ছে। এদেশের অনেক মেধা বিশ্বের বিভিন্ন ধরনের হসপিটাল, আইটি সেকশনে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে এই দেশের অনেক মানুষ সারা বিশ্বে ম্যান পাওয়ার আমাদের ছড়িয়ে যাচ্ছে। মূল উদ্দেশ্য, নেতৃত্বকে তৈরি করলে আনুষঙ্গিক বিষয়গুলো কিন্তু অটোমেটিক চলে আসে। আমার মনে হয় আপনাকে অনেক ইনফরমেশন শেয়ার করেছি। আসলে আমি দীর্ঘদিন লিডারশিপকে গভীরে থেকে দেখার চেষ্টা করি, আমারও লিমিটেশন আছে। তারপরে আমি মনে করি সমাজের জন্য, এই মুহূর্তে দেশের জন্য, দেশের মানুষের জন্য, এ দেশকে ভালোবাসে আমরা সবাই। এটি শুধু আমার দেশ না, এটি আপনার দেশ। শুধু আমাদের দেশ না, আমাদের পরবর্তী ফিউচার জেনারেশনের জন্য রেখে যেতে হবে সুন্দর একটি দেশ। আমাদের এই নেতৃত্বটাই পরবর্তী জেনারেশনের জন্য রেখে যেতে হবে। জানেন, আপনি যদি ইহুদিদের দেখেন বা ইসরায়েলদের যদি দেখেন, অথবা যারা আধ্যাত্মিক লেভেলে, তারা কি করে জানেন, এখনো তারা মাতৃগর্ভশীল যারা মা, তারা প্রতিনিয়ত স্টাডি করে গর্ভ অবস্থায়, তারা ভালো ভালো খাবার খায়, নিউট্রিশন খায়, প্রতিনিয়ত পিথাগোরাসের সেই জটিল জটিল সমীকরণ, বড় বড় সাহিত্য, তাদের ইতিহাসে বড় বড় রাজা বীরদের ছবি দেখে। এগুলো একটা মাকে যখন প্রোগ্রামিং করে, আলটিমেটলি তার সন্তানকেও কিন্তু প্রোগ্রামিং করে। কীভাবে লিডার প্রডিউস হয়, কীভাবে লিডার বর্ন হয়, প্রোগ্রামিং হয়, জেনেটিক্যালি কীভাবে লিডারশিপটা এবং লিডারটাকে তৈরি করা হয়। একটি মা তখন ভালো মিউজিক শুনে, প্রেয়ার করে, নামাজ পড়ে, অথবা একটি মা যখন সুন্দর সবুজ শ্যামল দেখে, সুন্দর কথা বলে, পজিটিভ চিন্তা করে, উন্নত শিখরের চিন্তা করে, ভালো খাবার খায়, ভালো ভালো জিনিস দেখে, তখন হয় কি, এটা তার সন্তানকে প্রোগ্রামিং করে। কিন্তু আমাদের মাদেরকেও যদি আমরা কেয়ার নিই, মারা যদি স্বপ্ন বাঁচায়, সন্তানগুলো কিন্তু ভবিষ্যতের সময় কিন্তু লিডার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অনেকক্ষণ যাবৎ
জনাব ফজলুর রহমানের কাছ থেকে লিডারশিপ সম্পর্কে অনেক গভীর তথ্য আমরা শুনলাম। অনেক ভালো লাগলো আমাদের, আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আমরা যতটুকু জানতে পেরেছি গভীর তথ্যের মধ্যে থেকে এটা আমার মনে হয়েছে যে প্রত্যেকটা লিডারশিপ তার নিজ নিজ ফ্যামিলি থেকে আসলে প্রথমে তৈরি হয়। আমি এ বিষয়ে আমি জনাব ফজলুর রহমান সাহেবকে আমি আরেকবার প্রশ্ন করছি, আমার কথাটা কি ঠিক? হ্যাঁ, প্রতিটা ফ্যামিলি থেকেই আসলে লিডারশিপটা ওইভাবে তৈরি হয়। তবে ওনার কাছে আমার একটা কোশ্চেন থাকবে, উনি আমাদেরকে এত গভীরভাবে এত তথ্য উনি দিলেন, এত এত কিছু উনি লিডারশিপ সম্পর্কে আমাদেরকে বললেন, তবে ওনার নিজের আদর্শ বলেন, আইকন বলেন, ওনার প্রতিটা মানুষেরই একজন আদর্শ থাকেন, প্রত্যেকটা মানুষ একটি আদর্শ থেকে চলে আসে। তো আমি জনাব ফজলুর রহমান সাহেবকে আমি একটি প্রশ্ন করব, আসলে উনি এত গভীর তথ্য আমাদের দিলেন, লিডারশিপ সম্পর্কে এত কিছু বললেন, আসলে এর মূলে ওনার আদর্শটা কি উনি আপনাদেরকে জানাবেন অবশ্যই। তো জনাব ফজলুর রহমান, আমি জানতে চাচ্ছি আপনার আদর্শটা আসলে কে বা কি? ধন্যবাদ শাইনুর ম্যাডাম, আপনাকে খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন যে আসলে লিডারশিপ জায়গায় আমি কাকে মেন্টর ভাবি বা লিডারশিপের এই এনার্জিটা আমি কোথায় থেকে পাই, কাকে আদর্শ হিসেবে ভাবি। লিডারশিপ তৈরি করার জন্য তো ওরকম কোনো ইনস্টিটিউট পাইনি, তবে চেষ্টা করেছি নিজে শেখার জন্য বিভিন্ন লেভেল থেকে, বিভিন্ন জায়গা থেকে। তবে আদর্শ জায়গায় অনেক নাড়া দেয়, যেখান থেকে অনেক কিছু নিতে পারি, এখনও নিচ্ছি, ফিউচারে এটা সারা জীবন। সেই জায়গাটা আমি কোনো রাজনীতির মতাদর্শে কোনো ব্যক্তি নই, কোনো রাজনীতিকে প্রমোটও করি না, রাজনীতির সাথে সম্পৃক্ত না। আমি একটু ভিন্ন জায়গা থেকে কথা বলছি। সেটা হচ্ছে যে এখনও মধ্যরাতে জেগে থেকে আমি আমার স্বপ্নকে পাহারা দিই, এখনও মধ্যরাতে জেগে থেকে অনেক স্টাডি করি, এবং মাঝে মাঝে যখন মধ্যরাতে যখন মোবাইলে অথবা ল্যাপটপে কানে যখন হেডফোন দিয়ে বঙ্গবন্ধুর ভাষণ শুনি, শরীর শিউরে ওঠে। আমাকে কি বলতে পারবেন যে একটি গান, একটি মুভি, একটি নাটক একবার দেখার পরে দ্বিতীয়বার আপনার ভালো লাগে, দেখলে মনে হয় পরের সিনটা আপনি জানেন, কিন্তু পৃথিবীতে এই একটি ভাষণ আপনি যতবার শুনবেন ততবার আপনার কাছে আকর্ষণ মনে হবে, ততবার সে যেন আপনাকে আন্দোলিত করে, ততবার যেন আপনার ভিতরে ভেঙে দেয়, শিউরে ওঠে, আপনার ভিতরে নাড়া দেয়। আসলে বঙ্গবন্ধুর কথা এক বাক্যে বলার তো সেই দুঃসাহস আমাদের কারোই নেই। উনি তো জাতির অস্তিত্ব, উনি তো দল, মত, ধর্ম, বর্ণ সব কিছুর মধ্যে। ওনাকে কখনো রাজনীতির পণ্য বানানো উচিত না আমার দৃষ্টিতে। উনি তো প্রবীণদের নেতা, উনি তো নবীনদের নেতা, উনি তো পূর্বের জন্মের নেতা ছিলেন, উনি তো বর্তমানের নেতা, উনি তো আগামী ভবিষ্যতে, অজানা ভবিষ্যতের নেতৃত্বের যে উনি এক ছায়া নেতা, যার জীবন দর্শন, যার জীবনের সমস্ত ফিলোসফিগুলো এই দেশের মানুষ ওইখান থেকে আদর্শ হিসেবে নিতে পারে। আমি মার্টিন লুথারকে পৃথিবীর অনেক বড় নেতা, তিনি বলেছিলেন আই হ্যাভ এ ড্রিম। আমার মনে হয় না যে এই আই হ্যাভ এ ড্রিম যেভাবে বলে যে বিপ্লব এসেছিল, নেলসন ম্যান্ডেলা তার 27 বছর জেলখানায় কেটেছিল, আমি সারা পৃথিবীর অনেকের চেষ্টা করেছি জানার জন্য, কিন্তু আমার ঘরে, আমার দেশে, আমার অস্তিত্বের সাথে আমি যদি শুধুমাত্র আমার নেতার তার জীবনের এই বাস্তব জীবনের যে চ্যালেঞ্জগুলোকে, তার ব্যক্তিত্বকে, তার সংগ্রামী নেতৃত্বগুলো যদি বারবার যদি আমি ভিজুয়ালাইজ করি, দেখি, বুঝি, জানি, ঠিক থাকা যায় না। উনি কি প্রবীণদের নেতা ছিল না, উনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ, এদেশের বাঙালি জাতির ইতিহাসের গর্ভের যে নায়ক, মহানায়ক, তিনি হচ্ছে বঙ্গবন্ধু। তিনি যে শুধু আমার মেন্টর বা আমার আদর্শ তাই নয়, এদেশের প্রত্যেকটা মানুষের আদর্শ আছে। তবে নিতে হবে যে এখনো ওনার আচরণ, ওনার রাজকীয় অ্যাটিটিউড, ওনাকে দেখলেই মনে হয় যে উনি একজন মহান নেতা। ওনার বাচন ভঙ্গি, ওনার দৃষ্টিভঙ্গি, ওনার বলার স্টাইল, ওনার বডি ল্যাঙ্গুয়েজ, ওনার অ্যাটিটিউড, ওনার ভিতরে যে নেতৃত্বের দাম্ভিকতা ছিল, আসলে ওনাকে তো এক বাক্যে
এক্সপ্লেনেশন করার দুঃসাহস আমাদের কারোই নেই। ভেরি এক্সপেন্সিভ, এটা বললে ভুল হবে। হি ইজ এ প্রাইসলেস। কোনো কিছু দিয়ে আপনি ওনাকে কিনতে পারবেন না। আমি ওনার পার্সোনালিটিসটাকে আমি ভিন্নভাবে দেখি। টোটালি বঙ্গবন্ধুর ব্যক্তিত্বটা হচ্ছে একটা ম্যাজেস্টিক পার্সোনালিটি, মহিমান্বিত ব্যক্তিত্ব। হি ইজ নট এ লিডার, হি ইজ এ লিডার মেকার, অ্যান্ড নট লাইক এ লিডার মেকার, হি ইজ নট এ লিডার, হি ইজ এ লিজেন্ড। সে যে সমগ্র নেতাদের নেতা, সে শুধু বাঙালি জাতির জন্য না, সারা বিশ্বায়নের সে নেতা। সে একটি ধ্বংসস্তব্ধ, একটি নির্যাতিত নিষ্পেষিত জাতিকে যে বিশ্বের দরবারে প্রশংসিত জাগার জন্য নিজের জীবনটা দিয়েও তো শেষ পর্যন্ত প্রমাণ করে দিল, আমি তোমাদের ছিলাম। কি ভাষণ, কি মহামানবের ভাষণ, মুক্তির সংগ্রামের জন্য। আসলে এখানে আমাদের তার আদর্শ থেকে অনেক কিছু শেখা আছে। এই জায়গাটাকে আমি মনে করি, এই জায়গাটাকে কোনো দল, কোনো মত, ধর্ম, এই কোনো জায়গায় এই জায়গাটাকে পণ্য বানানো উচিত না। বঙ্গবন্ধু হচ্ছে আমাদের আদর্শের স্পৃহা, ইন্সপাইরেশন। আমরা সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ, সব দলের মানুষ, আমরা সবাই এই জায়গাটাকে ওনাকে রাখবো আমাদের জন্য, আমাদের জেনারেশনের জন্য। ওনাকে কোনো জায়গায় মিক্স করা যাবে না। হ্যাঁ, এই জায়গাটাকে আমাদের সবসময় শ্রদ্ধাশীল থাকতে হবে। এটা পরবর্তী প্রজন্মের জন্য আমার আদর্শকে মানুষের ভিতরে প্রোগ্রামিং করতে হবে। তবেই আমার মনে হয় আমরা সুন্দর একটি নেতা পাবো। আমাদের নেতার আদর্শের জন্য মার্টিন লুথার লাগবে না। আমাদের নেতা খোঁজার জন্য আমাদের এখানে নেলসন ম্যান্ডেলার মতো লোক লাগবে না। আমাদের নেতা তো আমাদের কাছে আছে, এই জাতির গর্ব। আমরা তো ওনার আদর্শ থেকে অনেক কিছু নিতে পারি। উনি যখন ওনার ভিডিওগুলো দেখি, যখন বহির্বিশ্বে যখন বড় বড় রাষ্ট্রনেতাদের সাথে যখন উনি কথা বলে, ওনার আচরণ দেখলে মনে হয় একটি দেশকে রিপ্রেজেন্ট করছে। ওনার ভিতরে কখনো নমনীয়তা দেখিনি, ওনার ভিতরে কখনো মাথা নিচু হয়ে কথা বলেন, শির উঁচু করে কথা বলতো। এটা কি নেতৃত্বকে প্রমাণ করে না? এটা কি ওনাকে ওনার জাতির ব্যক্তিত্বকে প্রমাণ করে না? এই জায়গাটা অনেক প্রাইসলেস অ্যান্ড এক্সপেন্সিভ। এই জায়গাটা বাঙালি জাতির গর্ব। এই জায়গাটাকে কখনো স্পর্শকাতর, ওনাকে কখনো নিম্নস্তরে নামানো যাবে না, ওনাকে কখনো পণ্য বানানো যাবে না। কোনো কিছুর আশ্রয়ের জন্য ওনার ব্যানার বা ওনাকে না, উনি সবার জন্য, উনি এই জাতির অস্তিত্ব, উনি বাঙালি জাতির ব্যক্তিত্ব, উনি এদেশের গর্ব। আমি এই জায়গাটাকে খুব বেশি চেষ্টা করি এবং প্রতিনিয়ত যখন ফ্রি থাকি ওনার আর্টিকেল পড়ে, ওনার বিভিন্ন কথাগুলোকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। ওনার ভয়েস, ওনার অ্যাটিটিউড, ওনার বডি ল্যাঙ্গুয়েজ রাজার মতো। আমি মাঝে মাঝে বলি, বিফোর কিং থিঙ্ক লাইক এ কিং। তুমি রাজা হওয়ার আগে রাজকীয় আচরণ হতে হবে। উনি তো রাজাই ছিলেন, কিন্তু ওনার আচরণ কত রাজকীয় ছিল, ওনার ব্যবহার কত মহিমান্বিত ছিল। ওনার কাছে কোনো মানুষের গর্ব হয়নি, উনি সবাইকে ভালোবাসতেন। ওনার কাছ থেকে অনেক কিছু নেওয়া হচ্ছে। ওনার আদর্শ শিখে এই দেশের জন্য প্রতিটা জায়গা থেকে নেতা তৈরি হওয়ার জন্য ওনার আদর্শই যথেষ্ট। তো ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জনাব ফজলুর রহমান সাহেবকে আমাদের আপন টিভির পক্ষ থেকে। অনেক চমৎকার একটি মুহূর্ত আমাদের আসলে কাটলো এবং অনেক সুন্দর সুন্দর অনেক গভীর তথ্য লিডারশিপ সম্পর্কে ওনার কাছ থেকে আমরা জানলাম। এই জন্য ওনার কাছে আমাদের আপন টিভির পক্ষ থেকে আমরা কৃতজ্ঞ। উনি আবার আসবেন আমাদের আপন টিভিতে, এই আশাবাদ ব্যক্ত করে ওনাকে আবার আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ শাহিনুর ম্যাডাম, ধন্যবাদ দর্শকদের, ধন্যবাদ আপন টিভিকে। তবে শেষে একটি কথা বলছি, আমার যদি কোনো কথা, কোনো ইনফরমেশন দর্শকদের ভালো না লেগে থাকে, যতটুকু ভালো লেগেছে ততটুকু নিয়ে বাকিটুকু ক্ষমা মার্জনা দৃষ্টিতে দেখবেন। আমি চাই এদেশে নেতৃত্বের জন্ম হোক, এ জাতির নেতৃত্বের শীর্ষে যান। সবাইকে ধন্যবাদ জানিয়ে, আপনাকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।